প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি 16 জুলাই অপারেশন গোপালগঞ্জ সেনা কমান্ড কার হাতে ছিল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে গোপালগঞ্জ ট্র্যাজেডি পরবর্তী পঞ্চম দিন, কিন্তু গোপালগঞ্জের আলাপ শেষ হচ্ছে না এবং এটি শেষ হবে না, এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটা ট্র্যাজিক হিস্ট্রি। এই ইতিহাস লিপিবদ্ধ থাকবে। এই ট্র্যাজেডি নিয়ে আজকে আবার আলাপ করতে এসেছি। কোনো কিছু নেই, কোনো কথা তারা যে শুনবেন না। বুড়ো মানুষ কৌতূহল বসত হয়তো পাইছে, দেখতে দেখি হচ্ছে তাই দেখি। এই জনগণের কি রাস্তা বেরোনোর অধিকার নাই? জনগণ রাস্তা বেরোতে পারবে না, তারা দেখতে পারবে না দেশে কি হতেছে। দেখতে আসলে তাকে এইভাবে ধরা হবে, এইভাবে তাকে উপর অত্যাচার করা হবে, এইভাবে নির্যাতন চালানো হবে তাকে উপরে। কেন? কিসের জন্য? কিসের জন্য? জবাব চাই, জবাব চাই, জবাব আমার চাই, আমার জবাব দিতে হবে। আমার বাবার কিসের ভিত্তিতে তারা ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে, এর বিচার আমি চাই, এর জবাব আমি চাই, এর জবাব না দিলে আমি বলছি যে 16 জুলাই গোপালগঞ্জে সেনা কমান্ড আসলে কার হাতে ছিল। আপনারা ইতিমধ্যেই মাদারীপুর প্রধান সমন্বয়ক শহীদুল এবং তত্ত্বাবধায়ক রাকিব হাসানের লাইভ কথোপকথনের একটা 32 মিনিটের ভিডিও দেখেছেন। আমি এই ভিডিওর বিস্তারিত আলাপে যাব না। এই ভিডিওর আলাপের মূল বিষয়বস্তু ছিল যে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও গুলি কেন করছে না। তারা সেই 32 মিনিটের যে লাইভ ভিডিওটা করেছে, তারা একটা গাড়িতে যাত্রাপথে, সেই ভিডিওতে তাদের কথোপকথনে শোনা গেছে এপিসি একটা কেন দেওয়া হলো, ডজনখানেক কেন দেওয়া হলো না, কিংবা এই ভিডিওটাতে সেনা গোয়েন্দা কারোর সাথে আলাপ করতে দেখা গেছে তাদের। আপনারা এই ভিডিওটা ইতিমধ্যেই দেখেছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি সেই আলাপে যাচ্ছি না। এই ভিডিওর আলাপ থেকেও এই প্রশ্নটা খুব মোটা দেখা দেয় যে গোপালগঞ্জ অপারেশনে সেনা কমান্ড আসলে কার হাতে ছিল? সেনাবাহিনীর হাতেই ছিল নাকি জঙ্গি গোষ্ঠীর হাতে ছিল? এই প্রশ্নটা কিন্তু খুব মোটা দাগে দেখা দিয়েছে। এই 32 মিনিট ভিডিওর বাইরে আরও কিছু প্রশ্ন বিশেষজ্ঞ মহল করছেন, বিশেষ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা, সামরিক বিশেষজ্ঞরা এই প্রশ্নগুলো করছেন। আমি একে একে আপনাদের সামনে সেই প্রশ্নগুলো আলাপ করবার চেষ্টা করছি। যে কোনো স্থানে কোনো অঘটন, ঘটনা, দুর্ঘটনা ঘটতে গেলে সেখানে প্রথমত সাদা পোশাকে গোয়েন্দারা থাকে। তাদের কাজ হলো আগাম সতর্কীকরণ দেওয়া। গোপালগঞ্জে কি 16 জুলাই যে ঘটনা ঘটেছিল, তারা কি সেখানে কি আগাম কি কোনো সতর্কতা দেওয়া হয়েছে? পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশই মোটামুটি প্রধান ভূমিকা পালন করে, এবং আনসার বাহিনীর কাজ হলো পুলিশকে সহযোগিতা করা। বিজিবির কাজ হলো যে পুলিশ যখন ব্যর্থ হয় তখন বিজিবি সেখানে হস্তক্ষেপ করে, আর সেনাবাহিনীর কাজ হলো চূড়ান্ত স্টেজে সেনাবাহিনী চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হয়। আমরা যে স্তরগুলোর কথা বললাম, প্রথমে পুলিশকে আনসার সহযোগিতা করবে। পুলিশ যদি ব্যর্থ হয় বিজিবি সেই পরিস্থিতিটা ট্যাকেল করবে। বিজিবি যদি পরিস্থিতি ট্যাকেল করতে ব্যর্থ হয়, চূড়ান্ত বিচারে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে। কিন্তু গোপালগঞ্জ পরিস্থিতি আমরা কি দেখলাম? গোপালগঞ্জে প্রথম থেকেই সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ল। এই যে বিভিন্ন যে স্তরের কথা বললাম, সেই স্তরগুলোকে কাজ করতে না দিয়ে সেনাবাহিনী আগেই কেন ঝাঁপিয়ে পড়ল? এবং এই ঝাঁপিয়ে পড়তে গিয়ে সেনাবাহিনী বেশ কিছু বিধি বহির্ভূত কর্মকাণ্ড করেছে। যেমন সেনাবাহিনী সেখানে ন্যূনতম বল প্রয়োগ করতে পারত, কিন্তু ন্যূনতম বল না প্রয়োগ করে সরাসরি গুলির মতো ঘটনা ঘটিয়েছে, রক্তপাতের মতো ঘটনা ঘটিয়েছে। আপনারা ভিডিওতে সেনাবাহিনীর গুলি করবার দৃশ্য দেখেছেন। মানে যে স্থান থেকে গুলি করা দেখেছেন, সেই স্থান থেকে বিক্ষুব্ধ জনতা কমপক্ষে 300 গজ দূরে ছিল। এত দূর থেকে নিশ্চয়ই নিরস্ত্র জনগণ, বিশেষ করে যে সেনাবাহিনীকে আক্রমণ কিংবা আত্মরক্ষার জন্য গুলি করতে হবে এমন কোনো ঘটনার উদ্ভব হয়নি। কিন্তু তারপরেও গুলি করা হলো কেন? সেনাবাহিনীর সাধারণত যদি গুলি করতেও হয়, সেক্ষেত্রে
পায়ে গুলি করবার বা নিচে মাটির দিকে গুলি করবার নির্দেশ দেওয়া হয়ে থাকে, কিন্তু সেখানে গুলি করে লাশ ফেলে দেওয়া হলো কেন? আমরা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে সেখানে অফিসার, কমান্ডিং অফিসার, ক্যাপ্টেন কিংবা মেজর অফিসারদের উপস্থিতি কি আসলে ছিল? আমরা তো সোলজার, আমরা এপিসির আশপাশে বলি কিংবা গুলি করছিল যখন, তখন আমরা ম্যাক্সিমাম সোলজারদেরই দেখেছি, কারণ অফিসারদের নির্দেশ ছাড়া সেনা সদস্যরা কোনো জায়গায় গুলি করবার মতো স্বাধীন স্বতন্ত্র সত্তা হিসেবে তারা গড়ে ওঠে না। আপনারা বহুল ভিডিওতে ভাইরাল হতে দেখেছেন যে সেনাবাহিনী মৃত লাশ বহন করে যাচ্ছে। সেনাবাহিনী এই কর্মটি করে না। মৃত যদি কেউ থাকে বা মৃত কাউকে যদি বহন করতে হয় সেটি পুলিশ করে। কারণ হচ্ছে একজন খুন হওয়া বা মৃত ব্যক্তির পরবর্তী আইনগত প্রক্রিয়া এবং পোস্টমর্টেম ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে কিন্তু এই কাজগুলো কিন্তু পুলিশের। কিন্তু আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর সদস্যরা লাশ বহন করে যাচ্ছে, এটি কেন? খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে গোপালগঞ্জ সহিংসতায় টিয়ার শেল, জল কামান কিংবা অপ্রাণঘাতী কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি, সরাসরি গুলি ব্যবহার করা হয়েছে। কেন? অর্থাৎ অপারেশন গোপালগঞ্জ কিংবা গোপালগঞ্জ ট্র্যাজেডিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর মধ্যে একটা বৃহৎ ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আসলে সত্যিকার অর্থে এই সেনা কমান্ড, গোপালগঞ্জে যে সেনাবাহিনীর উপস্থিতি, সেখানে আসলে কারা ছিল? সরাসরি সৈন্যরা? এবং সৈন্যদের কমান্ড করেছে কারা? সেনা অফিসাররা? নাকি ভিন্ন কেউ, ভিন্ন কোনো জায়গা থেকে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়েছিল, কিংবা ভিন্ন সাজে ছদ্মবেশে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়েছিল? এমন প্রশ্নেরও কিন্তু উদ্রেক হচ্ছে। আমরা প্রশ্ন করছি, আমরা উত্তর চাই যে গোপালগঞ্জ ট্র্যাজেডি নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটি ন্যাক্কারজনক। আজকে প্রশ্ন যাচ্ছে, আজকে 5 দিন পরেও এই আলাপ হচ্ছে না, 5 বছর পরে, 50 বছর পরে গোপালগঞ্জ ট্র্যাজেডি নিয়ে আলাপ শেষ হবে না। আমরা এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নেরগুলোর উত্তর ভিডিও ফুটেজ খুঁজে মানুষের সাথে আলাপ করে উত্তর খুঁজে পাচ্ছে না। এর উত্তর কোথায়? এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।